অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলীয় না, তবে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসেন তখন তিনি কিন্তু বলেছিলেন যে আমি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত প্রধান। সুতরাং ছাত্রদের দ্বারা নিয়োগকৃত হলে ছাত্ররা তার নিয়োগ করতে, অতএব ছাত্রদের যে দলগুলো আছে সেই দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের দল বলে মনে হয়। কিন্তু মাঝে মধ্যে যদি এরকম মনে হয় যে ধরেন 2018 সালের সেই কোটা আন্দোলনের তখনকার সবচেয়ে ক্ষুরধার নেতা নুরুল হক নূর, তার দল এই 24-এ এসে তার যখন চেহারা পাল্টায় তখন রাজনৈতিকভাবে কিন্তু অনেক কিছুই আমাদের কাছে অন্যরকম মনে হয়। ধরেন গিয়ে একটা রাজনৈতিক দল গঠন করেছেন তিনি, এই গণ অধিকার পরিষদ নাম, আমার ভাই ওই গণ অধিকার পরিষদের স্থায়ী কমিটির মানে সর্বোচ্চ কমিটির একজন সদস্য। তো ওনাদের দল গঠন হয়েছে 2021 সালের 26শে অক্টোবর। ওনাদের দল নির্বাচন কমিশনের নিবন্ধনভুক্ত হয়েছে 2024 সালের 2রা সেপ্টেম্বর। কিন্তু আমি যতদূর জানি একজন দলীয় নেতা হিসেবে ওনার দলের সভাপতি বাংলাদেশের 24টা জেলার 20টা জেলাও ভ্রমণ করেননি, 64টা জেলার 20টা জেলাও ভ্রমণ করেন। অথচ দেখেন উনি ইউরোপ, মিডল ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়াতে প্রায় 15টা দেশ উনি ভ্রমণ করেছেন। তারপরে উনি যখন আসলেন যখন ক্ষমতা গ্রহণ করলো সরকার, তখন উনি বললেন যে আমরা 2 বছরের আগে নির্বাচন চাই না। আবার দেখা গেল উনি কিছুদিন পরে বিএনপির পেছনে দাঁড়িয়ে বললেন ডিসেম্বরে নির্বাচন চাই। এবার উনি পটুয়াখালীতে গেলেন তার নিজ জেলায়, সেখানে বিএনপির সঙ্গে বিরোধ সৃষ্টি হলো, ফিরে আসে বললেন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। এটা গেল ওনার ব্যক্তিগত, রাজনৈতিক ব্যাপারটাও কিন্তু রয়ে গেছে। এই 24-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে বেনিফিশিয়ারি দল হতে পারত এই রাজনৈতিক দলটা, কিন্তু দেখা গেছে এই রাজনৈতিক দলের নীতিগত ব্যাপারটি যদি এইরকম হয়, এইভাবে আরো কিছু রাজনৈতিক ব্যাপার রয়েছে, যেমন তাদের দলের যখন সভাপতি, তাদের সঙ্গে তার বিরোধ, উন্মুক্ত বিরোধ, তাদের দলীয় কার্যালয় নিয়ে বিরোধ, তাদের দলীয় দল থেকে ভেঙে যায় আরেকটা আমজনতা বলে আরেকটা দল গঠন, তারপরে আবার ভেঙে কিছু অংশ বেরিয়ে যায় আমজনতা নামে আরেকটা দলের সঙ্গে যুক্ত হওয়া, ভাঙা গড়া এনসিসির সঙ্গে কিছু অংশ চলে গেছে আবার আসছে। এই যে ভাঙা গড়ার একটা বিশেষ রাজনীতি হচ্ছে এককেন্দ্রিক রাজনীতি। আমি বুঝি না আমার ভাই কি করে রাজনীতি করেন, এত বড় সিনিয়র একজন রাজনীতিবিদ। আমি তো